জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার, এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন, কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে। আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই। আমি খুব রেগে গেছিলাম, আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম। আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ? ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার, আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি। এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা, উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি। তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল না। আর ওই যে ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে, ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে।
কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে, ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে কারণ নখ। তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো। স্যার হ্যাঁ, ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে। এই ব্যাপার সরকার। রাইট। কি জানতে পেরেছো এই নখ থেকে? এটা কার? স্যার এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করে। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নোকটা যারই হোক না কেন, ও একজন মহিলা আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা। আর একটা কথা, হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল। হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই, কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। স্যার শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটির ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক
ওরা কোথায় যায় কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার তোমার? প্রায় 1টা নাগাদ ওই বাংলোতেই। স্যার ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। আচ্ছা। হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু মনে হয়নি, সবকিছু নর্মালই ছিল। আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক আর একটা গার্বেজ ভ্যানও ছিল। গার্বেজ ভ্যান? হ্যাঁ স্যার। স্যার 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 আমিও পরশুদিন একজন মেয়েকে শান্তিনিবাস বাংলোর কাছে নামিয়েছিলাম। কটার সময়? স্যার সম্ভবত 12:30 নাগাদ। আর তুমি একটা সময় নামিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো সেটা কি এই মেয়েটা? না না স্যার, এই মেয়েটা তো নয়। তাহলে একে তুমি একটার সময় নামিয়েছিলে আর 12:30টার সময় যে মেয়েটাকে তুমি নামিয়েছিলে তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? একদম স্যার, নিশ্চয়ই চিনে ফেলবো। গুড, চলো। তোমাদেরকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর আমার চাই। তুই যদি কেউ মিথ্যে বলো না তাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবে, বুঝেছো? স্যার মিথ্যে কথা বলে কেন নিজেদেরকে বিপদে ফেলবো? হ্যাঁ, তাহলে বলো, যেদিন বকুল খুন হয়েছিল সেদিন কি চেতন তোমার হোটেলে ছিল? হ্যাঁ স্যার, উনি হোটেলেই ছিলেন আর উনি সব সময় ক্লায়েন্টের সাথেই ছিলেন। উনি ক্লায়েন্টের সাথে ডিনারও করেছেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লায়েন্টদের ডিটেলস চাই আমার, আর সেদিনের সিসিটিভি ফুটেজও। শিনা, কীর্তির মায়ের ফুড পয়জনিং কেন হয়েছিল? খাবারে কি মিশিয়েছিলেন? আমি কিচ্ছু মেশাইনি, আন্টি তো বাইরে গেছিলেন। যখন যখন উনি ফিরে এসেছিলেন ওনার শরীরটা ভালো ছিল না। স্যার নিতিন আর সিয়া দুজনে সারাদিন বিয়েতেই ছিল। জিজ্ঞেস করার আগে বলছো, মুখস্থ করে এসেছো নাকি? না ম্যাম, যেটা সত্যি সেটাই বলছি। 11টার সময় ফাংশন শেষ হয়ে গেছিল। এরপরে বাকি রইল নিতিন আর শিয়া। ওরা কোথায় গিয়েছিল? স্যার ওরা মনে হয় নিজেদের রুমে চলে গেছিল। এই মাল কোথায় পাওয়া যাবে? মাল চাই। পেয়ে যাবি। কতটা চাই আর পেমেন্ট কিভাবে করবি? পেমেন্ট মাল ব্যবহার করার পরে। মাল ব্যবহার করার পর দেখ, পালানোর ব্যাপারে না চিন্তাও করিস না। আমার কাছে সমস্ত ক্লায়েন্টের ঠিকুজি কুষ্টি আছে, আর ওই কুষ্টিতে লেখা আছে আমার ক্লায়েন্ট ওভারডোজে মরবে, নয়তো আমার বন্দুকের গুলিতে। কিন্তু তোর কুষ্টিতে লেখা আছে জেল যাওয়া। ওই সব মহিলার ফোন নাম্বার আমার চাই যাদের তোমরা ড্রাগ সাপ্লাই করো। তাড়াতাড়ি দাও। পুরবি দেখো তো একটু কল করে এই সব নম্বরে, দেখো কেউ আবার উধাও হয়ে যায়নি তো। হ্যালো, আচ্ছা, আমি সুনারিকার সাথে কথা বলতে পারি? দেখুন ও তো দুদিন ধরে কাজে আসছে না। কি? এ নিয়ে তো আমাদেরও চিন্তা হচ্ছে। 2 দিন ধরে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
স্যার ডায়েরিতে যে ছবিগুলো ছিল ওর মধ্যে থেকে এই মেয়েটা নিখোঁজ। এই মেয়েটার নাম সোনারিকা, আর এ একটা বারে কাজ করে, ও 2 দিন কাজে যায়নি। একে দেখে বলো তো, এ কি তোমার ক্লায়েন্ট ছিল? হ্যাঁ স্যার। তুমি কি এই মেয়েটাকে নামিয়েছিলে? হ্যাঁ স্যার, এই ছিল, এই মেয়েটাই। আশিকা নিশ্চয়ই একে দেখেছিল। বকুলের ফ্যামিলির সবাইকে ভেতরে নিয়ে এসো। একটু মন দিয়ে দেখুন এই ফটোটা। এই সেই মেয়েটা যার লাশ আপনাদের ঘরে পাওয়া গেছে। আপনারা চেনেন নাকি? হ্যাঁ, না স্যার। আমি দেখেছি স্যার, বকুলদার সাথে 2 মাস আগেই। বকুলের সঙ্গে দেখা হয়েছিল 2 মাস আগে? কোথায় দেখেছিলেন? একটা হোটেলের বাইরে, আর দাদা বলেছিল ইনি দাদার ক্লায়েন্ট। স্যার, কোনো ড্রাগ অ্যাডিক্টেড বারে কাজ করা কোনো মহিলার সঙ্গে বকুল ছিল, আর এনাদের বলেছে ওই মহিলা ওর ক্লায়েন্ট। কেন কেন মিথ্যে বলেছে ও? আচ্ছা, সোনারিকা এখানেই কাজ করতো না? আগে হ্যাঁ, এখানেই কাজ করতো। আপনারা কে? সিআইডি। সোনারিকা খুন হয়ে গেছে। সে কি? এই জন্যই 2 রাত্রি ধরে ও কাজে আসছে না। হ্যাঁ, কিন্তু আমরাও লাশটা পাইনি। আর সাথে সাথে এই এর নাম বকুলেও খুন হয়েছে। আমরা এটা জানতে চাই যে সোনারিকার সঙ্গে এই বকুলের কি সম্পর্ক ছিল? সম্পর্ক কি ছিল তা তো জানি না, তবে হ্যাঁ, এই লোকটা কখনো কখনো আমাদের বারে ওকে নিতে আসতো। এ ব্যাপারে আরো কিছু খবর আপনাদের তেজি দিতে পারবে স্যার। এই তেজিটাকে? স্যার, এই হলো তেজি। তেজি, সোনারিকা তোমার বন্ধু। এটা বলো যে এই লোকটার সঙ্গে সোনারিকার কি সম্পর্ক ছিল? স্যার, সোনারিকার সাথে বকুলের অ্যাফেয়ার চলছিল। বকুল ওর সমস্ত এক্সপেন্সিভ খরচগুলো দিত, কিন্তু ওর বকুলের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকতো। ঠিক কিরকম বলো তো? ওই তো, যেমন ধরুন, সোনারিকা কি হয়েছে? আমি বকুলের সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো। কিন্তু কেন, কি হয়েছে? না এই সম্পর্কটা রেখে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, ওই বকুল নিজের বউকে ডিভোর্স দিচ্ছে। কিছু একটা করতেই হবে। কি করবি তুই? ব্ল্যাকমেল। কি? আমি ওকে ব্ল্যাকমেল করব যে আমাকে এই নাটকটা করতে বাধ্য করেছে। তাহলে কেউ সোনারিকাকে টাকা দিচ্ছিল বকুলের সাথে ভালোবাসার নাটক করার জন্য? মাস্টারমাইন্ড তাহলে অন্য কেউ? হ্যাঁ, আর ওই মাস্টার মাইন্ডই প্ল্যান করে এই সোনারিকা আর বকুলকে মেরে দিয়েছে। কিন্তু আশিকার ওখানে আসা প্ল্যানের মধ্যে ছিল না। বুঝে উঠতে পারছি না যে এই বকুল নিজের ফ্লাইট ছেড়ে বাড়ি কেন ফিরে আসলো। আর স্যার, খুনি যদি বকুলের গার্লফ্রেন্ডকে মারতেই চেয়েছিল, তাহলে অন্য কোথাও মারতে পারতো, ওই বাড়িতেই কেন মারতে গেল? হতে পারে খুনি প্রথম থেকেই জানতো যে বকুলের বাড়িতে কেউ নেই, সেই কারণে ও মিথ্যে কথা বলে সোনারিকাকে ওখানে ডেকেছে, আর সেই সময় বকুল আর আশিকা ওখানে পৌঁছে গেছে। এটা হতে পারে, কিন্তু স্যার, লাশটাকে ঘরের বাইরে কোথায় নিয়ে যেতে পারে আর কিভাবে? কারণ বকুলের বাড়ির সমস্ত গাড়ি তো আগে থেকেই বাইরে ছিল। উনি যদি চাইতো তাহলে লাশটাকে টুকরো করে ওর সুটকেসে নিয়ে যেতে পারতো, বা লাশটাকে টুকরো করে প্লাস্টিকে ভরে ডাস্টবিনেও ফেলে দিতে পারতো। ওই যে ডাস্টবিনগুলো আছে না বাইরে। হ্যাঁ স্যার। একটা গাড়ি দাঁড়িয়েছিল, একটা বাইক, একটা গার্বেজ ভ্যানও ছিল। কি? রাত্রি 1টার সময়? রাত্রি 1টার সময় বাংলোর বাইরে ময়লার গাড়ি দাঁড়িয়ে ছিল?
তার মানে স্যার এই খুনটা প্ল্যান করা ছিল। খুনি গার্বেজ ভ্যান নিয়ে এসেছিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। আর স্যার এই ফ্লুরোসেন্ট অরেঞ্জ কাপড় গার্বেজ ভ্যানের লোকেরাই তো পরে। স্যার, হ্যাঁ, চেতন যেই কোম্পানির বিজনেস ডিনারে গিয়েছিল এই নামে কোনো কোম্পানিই নেই। আমার বিজনেস মিটিং ছিল হোটেল গেটসে। আর কীর্তির মা বাইরের কিচ্ছুই খায়নি। আমার মা ব্যান্ড্রায় থাকেন। মায়ের হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছিল, আমি তাই মায়ের কাছে আবার একবার ফুড পয়জন হোক, কেমন? ঠিক আছে, এটাও জানা দরকার যে রাতে বকুল আর ওই মেয়েটা খুন হয়েছে, ওই রাতে খান্ডালা থেকে কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার বাংলোতে এসেছিল কিনা। সিনার কথা অনুযায়ী ওনার এই অবস্থা ঘরের খাবার খেয়ে হয়নি। হ্যাঁ, এটা সত্যি। মা ঘরের কোনো খাবার খায়নি, বরং মা তো আমাকে বলছিল যে মা ড্রাইভারের সাথে কোথাও বাইরে গেছিল আর কারে বসে কিছু ওষুধ খেয়েছিল। ওষুধ খেয়েছিল? হ্যাঁ, আমাদের ড্রাইভার অমনও তাই বলছিল। তোমাদের ড্রাইভার এখন কোথায়? স্যার, আমি সমস্ত ড্রাইভারদের নিয়ে এসেছি যারা গার্বেজ ভ্যান চালায়। আমরা একটা গার্বেজ ভ্যানের সন্ধান পেয়েছি যেটা মাঝরাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যাতে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছি। সার্ভেলেন্স ক্যামেরাতে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। কেন? তুমি না ওই ভ্যানের ড্রাইভার? না না স্যার, আমি কিছুই জানি না। আমার ভাই নিয়ে গেছিল ওই ভ্যানটাকে, আর এবারে ও সেটাকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল, আমাকে কিছুই বলেনি ও স্যার। ফোন করো কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, কোথায় আছিস রে তুই? কি ভাই, কেমন আছেন? স্যার, আমি সব সত্যি কথা বলছি। আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার, কখনো কখনো মহিলার গলার স্বরেও ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার, সে যেই হোক না কেন, সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ স্যার, আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি। তো স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাশটার একটা ব্যবস্থা করেছিলাম স্যার। লাশ কোথায়? না, এই মেয়েটার গলা টেপা হয়েছে আর তাতেই ওর মৃত্যু হয়েছে। এই জন্য এর খুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ক্রাইম সিন থেকে। আর এর পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও ভাঙা রয়েছে। আর ডক্টর, এগুলো কি? এই যে হলুদ হলুদ দাগ? এটাই তো এই কেসের সবচেয়ে বড় সূত্র। চলুন সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান। আর কত জিজ্ঞাসাবাদ করবেন আপনারা? সবই তো বলে দিয়েছি আমরা। এবার আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের নার্কো টেস্ট হবে। নার্কো টেস্ট? কিন্তু কেন? কারণ আপনাদের মধ্যে কেউ যে সত্যিটা বলছে না। আপনাদের কাছে কোর্টের পারমিশন আছে এই নার্কো টেস্টের জন্য? হ্যাঁ,
ঘুম আসছে? যা আমি আপনাকে বলবো তার সঠিক সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? সোনারিকাকে আপনি চেনেন? বকুলের যে অ্যাফেয়ার ছিল ওর সাথে, এটাও জানতেন আপনি? হ্যাঁ, আমার দুজনকেই সন্দেহ হতো। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা তো সোনালিকাকে চিনতই না, তাহলে খুন কি করে করবে? আপনার এখন ঘুম পাচ্ছে? সোনারিকাকে আপনি চেনেন? না। বকুলের সাথে সোনারিকার অ্যাফেয়ার আছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা সোনালীকে চিনত, আর এই আশিকাই বকুল আর সোনালীকে খুন করেছিল। ও নিজেই এই খুনের ষড়যন্ত্রটা রচনা করেছিল। আশিকা চালচলন কিছুদিন ধরেই খুব অদ্ভুত লাগছিল। এই কথাটা আমি বকুলকে বলেছিলাম। কি হয়েছে স্যার? কিছুই হয়নি নিতিন, শুধু এটাই বলার ছিল, টুথ সিরাম অ্যাপ্লাই করলে মানুষ শুধু এটুকুই উত্তর দেয় যতটুকু তাকে প্রশ্ন করা হয়, এর থেকে বেশি কিছু বলে না। ব্যাপারটা হলো মানুষের ব্রেন নিজের মেমোরি শেয়ার করে, কিন্তু ওপিনিয়ন দেয় না, যেটা তুমি দিয়েছো। এখন সব কথাগুলো সত্যি সত্যি বলে দে, নাহলে তোকে আসল সিরামটা দিতে হবে। আসল সত্যিটা মানে আমরা যে ইনজেকশনটা দিয়েছিলাম ওটা আসল ট্রুথ সিরাম ছিল না, ওটা গ্লুকোজ ইনজেকশন ছিল। হোয়াট? তোমাকে আমরা আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু চেয়েছিলাম সব সত্যিটা তুমি নিজের মুখেই স্বীকার করো। নিতিন, সবকিছু তুমি খুব চতুর ভাবে দিয়েছো, কিন্তু মেয়েটার গলায় যে হলুদ রং লেগেছিল না, সেটাই তোমাকে ধরিয়ে দিয়েছে। সেই হলুদ যেটা বিয়ের সময় তোমার হাতে লেগেছিল। এই যে হলুদ রঙের পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসলে হলুদ, আর এই হলুদের সঙ্গে আটা আর তেল মেশানো হয়েছিল। আটা, তেল আর হলুদ। মুখে কোনো হলুদ নেই, শুধু এইখানে, এই গলার কাছে। কোথা থেকে আসতে পারে এই হলুদ? স্যার, শিয়া বলছিল যে ওরা খান্ডালা গেছিল বিয়ের জন্য, আর ওখানে গায়ে হলুদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিল। বকুল 500 কোটির রাজত্ব চালাতো, সেই রাজত্ব যেটা আমি তৈরি করেছিলাম, কিন্তু আমাকেই ওই রাজত্ব থেকে বার করে দেওয়ার চেষ্টায় ছিল। ওর সঙ্গে তুমি কথা বলতে, ওকে বোঝাতে। কথা বলার অনেক চেষ্টা করেছিলাম স্যার, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনতো তবে না। ভাই ছিল আমারও, আমি কখনো মারতে চাইনি ওকে, কিন্তু পুরো রাজত্বটা নিজের নামে করতে চাইছিল। সেজন্য আমি একটা প্ল্যান করলাম। কি প্ল্যান করেছিলে? বকুল আর আশিকার প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি হতো। ও আশিকাকে ছেড়ে দিতে চাইছিল। আমি সোনালীকে টাকার লোভ দেখালাম, আর ওকে বললাম যে বকুলের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে যাক। আর একদিন সময় হলে ওকে বিয়েও করে নিক। আসলে আমি এই সোনালীর মাধ্যমেই আমার হারানো রাজত্ব ফিরে পেতে চাইছিলাম। কিন্তু ওকে কেন মেরে দিলে? ও তো তোমার সঙ্গই দিচ্ছিল। সেটা প্রথমে স্যার, কিন্তু পরেও আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলো। আর সেই জন্যই তুমি মেয়েটিকে কায়দা করে বাড়িতে ডেকে নিয়েছো। হ্যাঁ স্যার, সেই রাতে আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করলাম যাতে কি সমস্ত লোক বাড়ির বাইরে থাকে। আমিও ওয়াইফকে নিয়ে খান্ডালা চলে গেলাম, আর যেই আমার ওয়াইফ ওষুধ খেয়ে শুয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি নিয়ে এখানে চলে এলাম, আর আমনকেও ডেকে নিলাম। সোনালীর ঘরে পৌঁছতেই, দেখো সোনালী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি এই মাঝপথে তুমি আমার সঙ্গটা ছেড়ে দাও, তো আমার পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। হয়ে যাক তোমার সব প্ল্যান বানচাল, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আর এমনিতেও ওই বকুলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।
আমি ওকে ভালোবাসি না আর ওকে বিয়েও করতে চাই না। দেখো, যদি তুমি আমাকে সঙ্গ না দাও না তো খুব পস্তাবে, বলে দিলাম। হুমকি আমি দিচ্ছ তুমি আমাকে? হুমকি দিচ্ছ? হ্যাঁ, এমনটাই ভেবে নাও। দাদা, বকুল, এটা কি করলে তুমি? না না, এই সোনালি আমাকে ফাঁসানোর চেষ্টা সোনালি, করছে। আমি পুলিশকে ফোন না, করব। বকুল, আমি এক্ষুনি ফোন করছি। বকুল! বকুল, আমি অমলকে ফোনে প্রথমেই বলে দিয়েছিলাম সোনালির লাশটা একেবারে সরিয়ে ফেলতে, আর ও একেবারে সেই কাজটাই করেছিল। টাকার লোভে পড়ে তুমি এতটাই অন্ধ হয়েছিলে যে নিজের সম্পর্কটাই ভুলে গিয়েছিলে, নিজের ভাইয়ের প্রাণটা নিয়ে নিয়েছো, আর তার উপরেও নিজের সঙ্গী মেয়েটিকেও খুন করলে তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। দাঁড়াও দাঁড়াও, চলো বাইরে এসো। দিন স্যার, আমি পার্ক করে দিচ্ছি। এই চল চল, বাইরে বেরো, চল বলছি তো, বাইরে বেরো। আমার গাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্যার, আমার গাড়িটা নিয়ে যাবেন না? আরে আমার গাড়ি, আরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিয়ে যাচ্ছেন? শরীরে 3টে চিহ্ন আছে আঘাতের, আর 3টে গুলির আঘাত। বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুলির দাগ? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব। চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল, মনীশবাবু দেখে ফেলে, আটকাবার চেষ্টা করেছিল, তারপরে হাতাহাতি হয়। আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজবাবুকে গুলি করে দিয়েছে, আর কার নিয়ে পালিয়ে গেছে। স্যার, হ্যাঁ স্যার এর বুলেটটা দেখুন,
লেজার বা ওয়াটার গানের। জানতে হবে এটা কি ধরনের কার চোর যে এত হাই এন্ড গান ইউজ করে। তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য। হ্যাঁ, যে এত দামি গাড়ি ছেড়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করে পালিয়ে গেছে। ডক্টর সালুকে মনে হচ্ছে এখানে হাতাহাতি তো হয়েছিল, তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে যার থেকে ওই কার চোর সম্পর্কে জানা যাবে। তুমি ঠিক বলেছো দয়া। আমি একটা কাজ করি, আমি এই পুরো জায়গাটা ভালো করে চেক করি। দেখুন, যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না, কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না। সাহস রাখুন। ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল? না, কোনো দামি জিনিস টিনিস কিছুই ছিল না। ওই গাড়িটা তো মনোজ 2 দিন আগে কিনে এনেছিল কোথা থেকে কিনেছিল ওই গাড়ি? ভিকার বাজার থেকে। আর ও একবারই চালিয়েছিল ওই গাড়িটা। পঙ্কজ, ট্রাফিক পুলিশ আর কন্ট্রোল রুমকে ফোন করো। এই গাড়িটা যেখানেই দেখতে পাক সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনফর্ম করে, ঠিক আছে? আর পূরবী, আমাদের রেকর্ড দেখে জানো যে এই ধরনের মর্ডার্স অপারেন্ডি করার মতো কারচোর কে আছে। আর হ্যাঁ, এখানে যত লোকাল কারচোর আছে সবার ব্যাপারে জানো। স্যার, ম্যাম, যখন এই সব ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি মার্কেটে গিয়েছিলাম, আর ও আজই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল। বলল ওর শরীর খারাপ। আর যখন আপনি ফিরে এলেন তখন বাড়িতে আপনার কিছু অদ্ভুত মনে হয়েছিল? না, তেমন কিছুই নয়। স্যার, ক্রাইম ব্রাঞ্চ থেকে জানতে পেরেছি যে এই গাড়িটা ছাড়া আরো 3টে গাড়ি চুরি হয়েছে। স্যার, একটা তো বিনয়ের গাড়ি, যেটা ভুয়ো ট্রাফিক গার্ড মিথ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস বানিয়ে নিয়ে গেছে, কিন্তু বিনয় ড্রিঙ্কই করেনি। আর স্যার, দ্বিতীয় গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে থেকে চুরি হয়েছে। আকাশ নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে গেছিল, ওখানে গাড়ি পার্কিং এর জন্য একটা নকল রেস্টুরেন্টের স্টাফকে চাবি দিয়েছিল, আর সে ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। রেস্টুরেন্টের লোকেরা বলছে ওখানে ভ্যালিড পার্কিং নেই। আর স্যার, তৃতীয় গাড়ি রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। ওনার বক্তব্য একজন লোক এলো আর ওনাকে বন্দুক দেখিয়ে ওনার গাড়ি নিয়ে চলে গেল। আর এই গাড়িগুলো সব সেকেন্ড হ্যান্ড ছিল। অদ্ভুত স্যার, সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে গেছে। আরেকটা কথা স্যার, এই সব গাড়ি কিন্তু ভিকার ডিলারের থেকে কেনা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, যতগুলো গাড়ি চুরি হয়েছে ভি কার থেকে কেনা হয়েছে। আচ্ছা, কি এমন ছিল ওই সেকেন্ড হ্যান্ড কারে যেটা পাওয়ার জন্য কেউ কারোর খুনও করতে পারে? ভি কার ডিলারের সঙ্গে কথা বলতে হবে। কিছুদিন আগে আপনার এখান থেকে যে গাড়িগুলো বিক্রি করা হয়েছিল, যেগুলো এরা কিনেছিল, ওগুলো চুরি হয়ে গেছে। ওর মধ্যে কোনো বিশেষ ব্যাপার ছিল কি? স্পেশাল তো ছিল না স্যার, সব নর্মাল ছিল, কিন্তু জানি না কেউ কেন চুরি করলো। এটা কোনো কোইন্সিডেন্স তো নয়, চুরির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কারণ তো ম্যাডাম আপনারাই খোঁজ করতে পারেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গাড়িগুলো তোমার কাছে আসে কোথা থেকে? স্যার, আমি এই বিজনেসে নতুন, তাই আমার খুব বেশি কিছু জানা নেই। অদ্ভুত ব্যাপার, এটা তোমার বিজনেস আর তুমিই জানো না কার কোথা থেকে আসে? এগুলো চুরির গাড়ি ছিল কি? না না স্যার, এ কি বলছেন স্যার? আমার বাবার খুব নাম আছে এই শহরে, আর পুরনো গাড়িকে নতুন করে বেচবার ওনার খুব নাম আছে। তাহলে এই বিজনেসটা হলো গিয়ে তোমার ড্যাডি? হ্যাঁ স্যার। কোথায় তোমার বাবা? কিছুদিন আগে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, আর সেই জন্য আমাকে আমার চাকরি ছেড়ে এখানে আসতে হয়েছে। ও সরি। আর এমনি স্যার, আমি এই বিজনেসটা ছেড়ে দেওয়ার প্ল্যান করছি, কারণ আমার খুব বেশি কিছু জানা নেই, আমি চালাবো কি করে। তোমার বাবা ছাড়া আর কেউ জানে না যে এই কারগুলো কোথা থেকে আসে? হ্যাঁ স্যার। স্টাফদের মধ্যে কেউ না কেউ তো আছে যে এই বিজনেসের ব্যাপারে জানে। হ্যাঁ, রাজু আছে, কিন্তু ওরও খুব বেশি কিছু জানা নেই। পুরনো গাড়ি কোথা থেকে আসে সেটা শুধু বাবাই জানতো, আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার জন্যই তো এত ঝামেলা। এক মিনিট, তুমি এক্ষুনি বললে যে 5টা গাড়ি অকশন করেছিলে? হ্যাঁ স্যার। 4টে গাড়ি চুরি হয়ে গেছে, বাকি আছে একটা। স্যার, চোর ওই 5 নম্বর গাড়িটাও চুরি করবে। অবশ্যই হতে পারে। তোমার ওই রেজিস্টার যার মধ্যে সমস্ত ডিটেলস রাখো, একটু ওটা দেখাও আমাদের। এই 4 জন ছাড়া এই 5 নম্বর কে যে গাড়ি কিনেছিল ওর অ্যাড্রেস চাই আমাদের। অমিত বাবু, আপনি জানলে অবাক হবেন যে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। আমি ঠিক বুঝলাম না স্যার। মানে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। যদি চুরি না হয়ে থাকে তাহলে হয়ে যাবে। আপনি প্লিজ অ্যালার্ট থাকুন। আপনারা এরকম কেন কথা বলছেন?
আমার কার চুরির কথা আপনারা কি করে জানলেন? অমিত বাবু, আপনি দুদিন আগে ভি কার ডিলারের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আপনার সঙ্গে আর সমস্ত যে গাড়িগুলো ওরা বেচেছিল ওগুলো সব চুরি হয়ে গেছে। শুধু আপনার গাড়ি চুরি হয়নি, আর চোর সেটা চুরি করতে চায়। অফিসার, আমি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিই নি, তাহলে চোর কি চুরি করবে? কি? কিন্তু ডিলারদের কাছে যে বায়ার্স লিস্ট ছিল তার মধ্যে তো আপনার নাম আছে। এই দেখুন, আপনার আইডি প্রুফ আর এই অ্যাড্রেস জমা আছে ওদের কাছে। স্যার, এই আইডি আর অ্যাড্রেস তো আমারই, কিন্তু স্যার আমি কোনো কার্ড কিনিনি। কাউকে অথরাইজ করেছিলে কেনার জন্য? না ম্যাডাম। আপনার আইডি প্রুফ আর লাইসেন্স চোরেদের কাছে কি করে গেল? জানি না স্যার। আপনার আইডি প্রুফ কোথাও রেখেছিলেন বা কাউকে দিয়েছিলেন? না স্যার, কাউকে দিইওনি আমি। হ্যাঁ, আমি ল্যামিনেশন করতে গেছিলাম কিছু ডকুমেন্টস, তো কিছুক্ষণের জন্য ডকুমেন্টস আমি দোকানে ফেলে চলে গেছিলাম। তো দোকানদার আমাকে ফোন করেন যে আমার ডকুমেন্টসগুলো পড়ে আছে, যেন আমি নিয়ে নিই। স্যার, হতে পারে ওখান থেকে কেউ এই ডকুমেন্টস চুরি করেছে। হতে পারে, কিন্তু আপনাদের মতো বুদ্ধিমান লোক এরকম ভুল কি করে করেন? যদি ফেসে যেতেন না তাহলে বাঁচা মুশকিল হয়ে যেত। সরি স্যার, এবার থেকে খেয়াল রাখবো। ফেক আইডি দিয়ে গাড়ি কিনে আর বাকি গাড়িগুলোকে চুরি করে ও কি করতে চাইছে? স্যার, ও যেই হোক, ওখানে গাড়ি নিতে নিশ্চয়ই এসেছিল, আর ওই সময় রাকেশ ছাড়া ওখানে যারাই ছিল তারা নিশ্চয়ই ওকে দেখেছিল। হ্যাঁ, দেখেছে তো নিশ্চয়ই। চলো ওখানে গিয়ে জানার চেষ্টা করি। 5টা সেকেন্ড হ্যান্ড গাড়ি, 4টে চুরি হয়েছে, বাকি রয়েছে একটা। সেটাও কেউ কিনেছে কিন্তু জানা যাচ্ছে না। বড়ই অদ্ভুত ব্যাপার না? স্যার, এই 5 নম্বর গাড়ি কেনার জন্য আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু নকল ব্যবহার করা হয়েছিল। স্যার, ফেক আইডেন্টিটি দিয়ে গাড়ি কেনার কি কারণ হতে পারে? কারণ তো অনেক কিছুই হতে পারে পুরবি, কিন্তু আমাদের এর আসল কারণটা খুঁজে বের করতে হবে, আর সেই জন্য ভি কার বাজারের সমস্ত ইতিহাস ঘাঁটতে হবে। স্যার, স্যার, নরেশ কুমারের সমস্ত রেকর্ড আমি চেক করলাম। যে ভি কার বাজারের মালিক ছিল, প্রত্যেকটা অকশনে অন্তত 5টা গাড়ি বিক্রি হতো। তাহলে অভিজিৎ, আগে যারা গাড়ি কিনেছিল তাদের ব্যাপারে নিশ্চয়ই জানা গেছে। হ্যাঁ স্যার, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। প্রত্যেকেই স্যার খুবই সম্মানীয় ব্যক্তি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, ঠিকঠাকই আছে। কিন্তু এখন যে গাড়িগুলো চুরি হচ্ছে সেগুলোর রেজিস্ট্রেশন থেকে তো আমরা কিছু জানতে পারি গাড়িগুলোর ব্যাপারে। স্যার, ওই সমস্ত গাড়িগুলো উধাও হয়ে গেছে, আর ওই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো গাড়ি বর্তমানে নেই স্যার। আচ্ছা, লোকেদের জিজ্ঞাসাবাদ করেছো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যার ওনারা জানেন না যে গাড়িগুলো কোথায় হারিয়ে গেল। তাহলে আমরা খোঁজ নেব ওই গাড়িগুলো কারা চুরি করছে, যেটা পাওয়ার জন্য একটা খুন পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, সালুকে কিছু পেয়েছে। হ্যাঁ সালুকে বলো। বস, ক্রাইম স্পটে আমি এই পাতাটা পেয়েছি, যেটা একটা বাওবাব ট্রি এর। বাওবাব ট্রি? ওখানে আশেপাশে তো কোনো বাওবাব গাছ ছিল না। পাতাটা বাইরে থেকে এসেছে। স্যার, হতে পারে এই পাতা খুনির জামায় লেগেছিল। হতে পারে। স্যার, এই পাতার সাথে সাথে আরো একটা প্রমাণ পাওয়া গেছে। এই পোকাটা, এটাকে রাইনো বিটল বলে, আর এটা শুধু জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলের গাছের ব্রাঞ্চেস, স্টেমস আর ঘাসের স্তূপের মধ্যে পাওয়া যায়। এটাও হয়তো বাইরে থেকেই এসেছিল, হয়তো খুনির জুতো বা ড্রেসের মধ্যে লেগে। মানে খুনি এমন জায়গায় যাতায়াত করে যেখানেই রাইনো বিটল পোকাটা আছে আর বাওবাবের গাছও আছে। খোঁজ নিয়ে দেখতে হবে সেই জায়গা যেখানে বাওবাব ট্রি আর রাইনো বিটল পাওয়া যায়। স্যার, শহরের বাইরে জঙ্গলের মধ্যে 3-4টে এলাকা আছে যার মধ্যে এরকম গাছ পাওয়া যায়। তাহলে একটা কাজ করা যাক, ওই জঙ্গলে যাওয়ার পথে আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলে সেটার ফুটেজ চেক করতে হবে। হতে পারে ওই খুনি চুরি করা ওই গাড়িগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল যেখানে বাওবাব ট্রি আছে আর রাইনো বিটল পাওয়া যায়। এই হলো সেই জঙ্গলের এলাকা যেখানে ওই ধরনের গাছ পাওয়া যায়। পঙ্কজ, এই এলাকায় যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে ওদের সবার ফুটেজ চেক করো।
আরটিও সেন্টার, আমি ইন্সপেক্টর পঙ্কজ বলছি। আমি ট্রাফিক ক্যামসের ফুটেজ চেক করতে চাই। আমার পাসপোর্ট প্রয়োজন। হ্যাঁ, গাড়ি তো আসছে। স্যার রাস্তা তো এখানেই শেষ হচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো এখানেই আছে। জঙ্গলের মাঝখানে এইরকম জায়গা বানিয়েছে। এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যাওয়া আসার তো এই একটাই রাস্তা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কিছুই বুঝতে পারছি না। স্যার গাড়ি কেন? টায়ারের চিহ্ন পাইনি। নেই স্যার। তাহলে গাড়িগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি? আরে তো ডেড এরিয়া, আগে যাওয়ার রাস্তাও নেই। গাড়ি যদি এখান থেকে ফেরত যেত তাহলে ফুটেজে পাওয়া যেত। এই 5টা গাড়ি শিওর তো এখানেই এসেছিল, এবার এখান থেকে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই গাড়িগুলো মাটিতে ঢুকে গেছে না আকাশে উড়ে গেছে? স্যার, যে গাড়িগুলো চুরি হয়েছিল তার মধ্যে বিনয় আর এই আকাশ, ওরাই এই স্কেচটা বানিয়েছে। এ কোনো পুরনো পাপি নয় তো? না স্যার, রেকর্ড চেক করেছি, তার মধ্যে তো নেই। এ নতুন খেলোয়াড় মনে হচ্ছে। আচ্ছা, গাড়িগুলোর সঙ্গে স্যার এও নিখোঁজ। হ্যাঁ, এই দেখুন, ভি কার ডিলার্সের রেকর্ড আর অরিজিনালের মধ্যে পার্থক্য আছে। এর মধ্যে সবকিছু লেখা আছে স্যার, কতগুলো গাড়ি কিনেছে, কোথা থেকে কিনেছে, কতগুলো গাড়ি বেচেছে আর কাকে কাকে। অনেক জায়গা থেকে এরা কার আর বাইক কিনেছিল, তারপরে বিক্রি করে দিয়েছে। মনে হচ্ছে এটা ওই চুরি হওয়া গাড়িগুলোর লিস্ট। হ্যাঁ স্যার, ওই লিস্টই এগুলো। আর এই লিস্টের হিসেবে 5টা নয়, 6টা গাড়ি আছে। কিন্তু স্যার রাকেশ তো আমাদের 5টা গাড়ির ব্যাপারে বলেছিল। আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার মানে রাকেশ আমাদের মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে রাকেশ। জিজ্ঞেস করতে হবে রাকেশ 6 নম্বর গাড়িটা কি করলো আর কেন মিথ্যে বলেছে আমাদের। স্যার, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? তুমি আমাদের ওই 6 নম্বর গাড়িটার ব্যাপারে বলনি কেন? কোন 6 নম্বর গাড়ি? সেই গাড়িটা যেটা তোমার বাবা অকশনের জন্য নিয়ে গেছিল। গাড়ি 6টা ছিল, 5টা নয়। হ্যাঁ স্যার, ওই গাড়িটা আমি আমার এমপ্লয়ি রাজুকে দিয়েছিলাম। হ্যাঁ, রাজু আছে। আরে সোজাভাবে কথা বলতে পারছো না? গোল গোল ঘোরাচ্ছ কেন? আমাদেরও সময় নষ্ট করছে আর নিজেরও। রাজুকে গাড়ি কেন দিয়েছিলে? হ্যাঁ স্যার, রাজু আমার বাবার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে, আর ও বলেছিল গাড়িটা আমাকে দিয়ে দাও, আমি ট্যাক্সির মতো ব্যবহার করব, আমার খরচ তুলে নেব। আর এমনি ব্যবসা বন্ধ করার ছিল, তাই আমি ওকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম, আর তার বদলে কিছু টাকাও পেয়েছিলাম। কিন্তু স্যার 6 নম্বর গাড়ির তো অকশন হয়নি, আর খুনি কোনো না কোনো কারণে তো সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে আছে। স্যার, হতে পারে খুনি ওটাকেও চুরি করার চেষ্টা করছে। আচ্ছা, রাজু এখন কোথায়? রাজু তো আজকে আসেনি। এই রাজুর বাড়ির অ্যাড্রেস দাও। যেভাবেই হোক এই 6 নম্বর গাড়ি আর রাজুকে খুঁজতেই হবে। স্যার, এই রাজু বাড়িতে নেই। ওর ফোন ট্রেস করো, দেখো ওর কারেন্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। রাইট স্যার। স্যার, এই গাড়িগুলো চুরি হওয়ার পিছনে ওনারের ছেলে রাকেশের হাত নেই তো? কারণ অকশনের ব্যাপারে ওই জানতো।
আর কোন গাড়িটা কার কাছে যাবে এটার ব্যাপারেও ডিটেলস ওই জানতো। না পূর্বী, এই সবার পেছনে রাকেশের হাত তো হতে পারে না। যদি ওর হাত থাকতো তাহলে ও কার বিক্রি করতো কেন? যদিও কার চুরি করাবে তাহলে অকশন কেন করলো? স্যার লোকেশন পেয়ে গেছি ওর, হাইওয়ে নাম্বার 45। হাইওয়ে নাম্বার 45। এই রাজুই বলবে গাড়ি চুরির পিছনে কার হাত রয়েছে। ZX8596 খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে। কে নিয়ে গেল? আমি জানি না। ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও, চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে, আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাদিকে নিয়ে নিচ্ছি। ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি। ওই 5টার মধ্যে পাইনি, সেই জন্য এই গাড়িটার পিছনে পড়েছিল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে এই গাড়ির মধ্যে কোকেন আছে? হ্যাঁ, এই দেখুন, বিখ্যাত ড্রাগলার টনি, আমরা কয়েক বছর ধরে একে ফলো করছি। ভি কার ডিলারের মালিক নরেশ, মানে রাকেশের বাবা, আর টনি দুজনের একসাথে কারবার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর স্যার, কয়েক বছর আগে পর্যন্ত নরেশ খুব ছোটখাটো একটা অটোমোবাইলের ব্যবসা করতো। ও ব্যাংক্রাফ্টে হয়ে গেছিল, ওর ব্যবসা বন্ধ হতে চলেছিল, কিন্তু হঠাৎই এক রহস্যময় লোক ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করে, আর ও রাতারাতি ও বড় কার ডিলার তৈরি হয়ে যায়, আর বিখ্যাত। আর এই বিজনেসে ইনভেস্ট করার লোকটা হলো এই টনি। ঠিক তাই। তাছাড়া টনির সঙ্গে সঙ্গে আরেকজন ড্রাগ মাফিয়াও আছে যে অ্যাব্রড থেকে ইন্ডিয়ায় ড্রাগ সাপ্লাই করে। কে সে, তার ব্যাপারে জানতে পারলেন কিছু? ওটাই তো আমরা ইনভেস্টিগেশন করছিলাম স্যার, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ওনার, কিন্তু নরেশের মৃত্যু হয়ে গেল। তবে টনি এর মধ্যে 25 কিলো কোকেন সাপ্লাই করেছে। আর সেই কোকেন এই গাড়ির মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি। নরেশের মেন বিজনেস হলো কার বেচার নাম করে এই ড্রাগসের ছিল। ঠিক তাই। এই জন্য নরেশ পুরনো গাড়িকে নতুন করে রং করে ওতে ড্রাগ ভরে লোক দেখানো অ্যাকশন করতো। খুব সহজেই ড্রাগসের সাপ্লাইও হয়ে যেত, আর কেউ সন্দেহ করতে পারতো না। রক্সানার আগেই নরেশের মৃত্যু হয়।
আর ওনার ছেলে এই গাড়িটা কাউকে বিক্রি করে দেয়, এটা না জেনে যে ওই গাড়ির মধ্যে ড্রাগস রয়েছে। সেই জন্য টনি ওই গাড়িটা চুরি করছিল, যাতে ড্রাগস রিকভার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক গাড়ির মধ্যে কোথায় ড্রাগস লুকোনো আছে। স্যার ড্রাগস কোথাও দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে পুরো গাড়িটাকেই খুলতে হবে। স্যার ড্রাগস এখানে তো কোথাও নেই। হতে পারে ওই 5টা গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এরকম তো হতে পারে যে গাড়ি থেকে ড্রাগ বার করে নেওয়া হয়েছে আর তারপর গাড়িকে ভ্যানিশ করা হয়েছে। আমি এক কাজ করি, আমার কিছু ইনফরমার্স আছে, সেখানে ওদেরকে ট্যাপ করার চেষ্টা করি, আর যেই কিছু পাবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ইনফর্মার তো এই জায়গার কথাই বলেছিল। হ্যাঁ বলুন। আমি এখানে কিছু পেয়েছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন, আর সঙ্গে করে ডক্টর শালুমকেও নিয়ে আসবেন, আর ওনাকে বলবেন যে পোর্টেবল করোসিভ কেমিক্যাল ডিটেক্টরটাকেও নিয়ে আসতে। কি হয়েছে, কিছু পেয়েছেন আপনি? আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে, একবার এলেই আমি আপনাদের সব এক্সপ্লেন করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ। স্যার গাড়ি তো এখানেই রয়েছে, শেখরকে কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে দেখি। অভিজিৎ, তুমি এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটা কেমন গন্ধ পাচ্ছি, একটু ঝাঁঝালো টাইপ। এইখান থেকেই আসছে, এই যে জলটা পড়ে আছে না, এইখান থেকেই। কিন্তু স্যার এখানে হচ্ছিলটা কি? স্যার একবার উপরে তাকিয়ে দেখুন, হয়তো হয়তো এই জল এখান থেকে এসেছে। রবি, ভুল করে হয়তো হাত লাগিও না। আমার মনে হচ্ছে না যে এটা শুধুমাত্র জল। যেরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে এতে কিছু আছে। কেমিক্যাল ডিটেক্টর দিয়ে এটাকে চেক করতে হবে। উনিও আমাকে বলেছিলেন যে কেমিক্যাল ডিটেক্টর নিয়ে আসতে। এক মিনিট, আমি আসছি। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছি না ও গেল কোথায়। পুরবি একটু সরো দেখি। অভিজিৎ, আমার সন্দেহ একদম ঠিক ছিল। এটা শুধুমাত্র জল নয়, এটাতে খুবই পাওয়ারফুল আর সাংঘাতিক কেমিক্যাল মেশানো আছে, যা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। কিন্তু স্যার, আমরা তো কেমিক্যালের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের তো কিছুই হয়নি, জুতো একদম ঠিক আছে। অভিজিৎ, কপাল ভালো, কেমিক্যালটা এখনো কাজ করছে না, কম মাত্রায় আছে, তাই আমরা বেঁচে গেছি। অভিজিৎ, এই যে জলটা না, এই জলটা এখানে এই জন্য এসেছে যে এখানে ধোয়া হয়েছিল কেমিক্যালটাকে। কেমিক্যালটা এখানে কেন ইউজ করা হয়েছিল? কি হয়েছিল কি এখানে? স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো কোনো মানুষের হাত। এটা কি করে বন্ধ হয়ে গেল? অভিজিৎ, দেখেছ
এই দেখো, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস। এরই সাহায্যে দরজাটা বন্ধ করা হয়েছে। কোন একটা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করা হয়েছে। বাইরে বের হবো কি করে? বেরোনোর তো একটাই রাস্তা ছিল। কেন, এখানে আর কোনো রাস্তা নেই? স্যার আমরা আগে এখানে এসেছি স্যার, ভিতরে আসার এই একটাই আমরা রাস্তা। আটকে গেলাম। তোমরা তো ফেঁসে গেছো। তোমাদের সাথেও সেটাই হবে যেটা গাড়িগুলো আর শেখরের সাথে হয়েছিল। তোমরা কি করেছো ওর সঙ্গে? যে হাত তোমরা দেখেছিলে ওটা শেখরেরই ছিল। কে তুমি? কি চাইছো? দয়াকে ফোন করে বলো কি ও 6 নম্বর গাড়ি নিয়ে যেন এখানে চলে আসে। ওকে বলে দাও কোনো চালাকি না করতে, নাহলে প্রাণ চলে যাবে। কারণ এখানে সব রাস্তা বন্ধ আছে, যেটা আমার ইশারাতেই খোলে এবং বন্ধ হয়। বেশি ভাববার সময় নেই তোমাদের কাছে। এখন তুমি এবং তোমার বন্ধুদের প্রাণ তোমাদের হাতে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অভিজিৎ। আরে ভাই ওই 6 নম্বর যে গাড়িটা পেয়েছো সেটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। ওই জঙ্গলের ভিতরে যে একটা ওয়্যার হাউস ছিল না? হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে ভাই, একটু আর্জেন্ট আছে। আর একটা কাজ করো, তুমি এসব কথা এসিপি স্যারকে বলো না, আর শ্রেয়াকেও বলো না, ওকে? শ্রেয়া? অভিজিৎ হ্যালো। অভিজিৎ, তোমার কি মনে হচ্ছে তুমি খুব স্মার্ট? আমি বলেছিলাম কোনো চালাকি না করতে। তুমি শ্রেয়ার নাম কেন নিলে? আমি জানি তোমাদের টিমে কোনো শ্রেয়া নেই। এখন তোমরা সবাই মরবে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, বলছিল আমি এই গাড়ি নিয়ে ওয়্যার হাউসে যাই যেন, তাও একলা। এসিপি আর শ্রেয়াকে যেন এই কথাটা আমি না বলি। শ্রেয়া? অভিজিৎ স্যার শ্রেয়ার নাম কেন বললো? ও তো সিআইডির জন্য আর কাজও করছে না। মনে হচ্ছে অভিজিৎ কোনো প্রবলেমে আছে। আমাদের জন্য কোনো ওয়ার্নিং, বিপদের কোড এটা। চলো। পেছনে পেছনে স্যার, পিছনে সরে আসুন। অভিজিৎ, ফরেন্সিক কিট। স্যার এখান থেকে বের হতে হবে। যদি এখানে থেকে যাই তাহলে আমাদের অবস্থাও ফরেন্সিক কিটের মতো হবে। কিন্তু কিভাবে? মাটিতে কেমিক্যাল রয়েছে, হ্যাঁ, কিন্তু দেওয়ালে নয়। আমরা দেওয়াল দিয়ে বের হব। দেওয়াল দিয়ে? ঝুলে? ঝুলে? স্যার আর কোনো উপায় নেই পুরবি। হ্যাঁ স্যার। তুমি এদিক দিয়ে যাও, আমি স্যারকে ওই দিক থেকে নিয়ে যাচ্ছি। স্যার, অভিজিৎ, গাড়ি এখানেই আছে। স্যার এটা তো লক। ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা আছে পঙ্কজ, এসো।
অভিজিৎ? অভিজিৎ স্যার, পুরবি। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে ওরা কিছু শুনতে পাচ্ছে না। এই জায়গাটা কোথায়? স্যার স্যার স্যার! অভিজিৎ, অভিজিৎ, তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। স্যার ছাড়বেন, আমি আসছি আমি। না না না, আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। স্যার না! স্যার 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 স্যার, হাত ছাড়বেন না স্যার। সালম কে স্যার? দেখো আশেপাশে কিছু আছে কিনা, তাড়াতাড়ি। পঙ্কজ, দরজা খুলে গেছে। স্যার হাত। ডক্টর সালুকে? ভালো আছে? এটা কি করে হয়ে গেল ভাই? এখানে তো কেমিক্যাল ছিল। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, অনেকগুলো নব ছিল, সবগুলো ঘুরিয়ে দিচ্ছি। হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু করেছে। এটাই ঘটেছে, এটাই ঘটেছে। তুমি যেটা করেছো, ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো, ওয়াটার নবটা খুলে দিয়েছো। জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে। থ্যাংক গড, আমার হাতটা ভালো আছে। থ্যাংক গড স্যার, আপনার হাতটা ভালো আছে, না হলে ফরেন্সিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো। আরে স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আরে স্যার, দাঁড়া। তুমি রাকেশ? তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টার মাইন্ড। দাদা, এই হলো সেই কারচোর। বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার? হ্যাঁ না স্যার, আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না। জানতে না? হ্যাঁ, তার জন্যই তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। শেখরকে তো মেরেই ফেলেছো তোমরা, আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে। স্যার আমি না, এ আর টনির লোকেরা করেছিল। স্যার ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল, আর গাড়িগুলো ওই চুরি করেছিল। তাহলে তুমি এর সাথে কিভাবে? ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। 5টা গাড়িতেই খুঁজে নিয়েছিলাম, ড্রাগস পাইনি। 6 নম্বর গাড়ি কোথায়? ও, তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকার ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে। হ্যাঁ, কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল, আমিও এর সাথে মিলে গেছিলাম। গাড়িতে তো ড্রাগস ছিল না, আমরা তো খুঁজে দেখেছি। স্যার, ড্রাগস কারে নেই, কারটাই ড্রাগস। কি? গাড়ি ড্রাগস মানে কিভাবে?
সাদা জিনিসটা কোকেন। এগুলো সব রাকেশের বাবা করতো? হ্যাঁ স্যার, রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো, কোকেন হাইড্রোক্লোরাইড। ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো, যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো, যেমন উইন্ডস্ক্রিন, উইন্ডোজ, বাম্পার আর গার্ড এইসব। তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো, তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করতো। ট্রাক যেদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারতো না। তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু। কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো, মৃত্যু। আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। এটা তোমাদের মতো আরো লোকেদের জন্য শিক্ষা হবে। নিয়ে চলো এদের, এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে। চল। ওই এটা কোনো জায়গা হলো দেখা করার? এত রাতে একেতেই ঘন জঙ্গলে ডাকলো, কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? কে কে? এখানেই আছি, সামনে এসো। এখানেই আছো তো দেখতে কেন পাচ্ছি না? সামনে এসো, তবেই তো দেখতে পাবে। এসো, সামনে এসো। স্যার, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছিল যখন আমি লাশটা দেখলাম। আপনারা লাশ কখন দেখেছিলেন? সকালে, যখন পেট্রোলিং এর জন্য এসেছিলাম। স্যার, আমি তো শক হয়ে গেছিলাম লাশটা দেখে। স্যার, এই দিকটায়, এই দেখুন স্যার। কি ভয়ানক মৃত্যু! শরীর থেকে চামড়াটাই তুলে ফেলেছে। কোনো পশুর কাজ নয় তো? স্যার, এর কাছে এই হ্যান্ডিক্যামটা ছিল। এর ফুটেজটা চেক করো তো। আর স্যার, ওই 3টে ব্যাগও ওর কাছে ছিল। ওইগুলো? হ্যাঁ স্যার। এই ব্যাগের মধ্যে তো শুধু চামড়া পড়ে আছে। এই ব্যাগটা আগে থেকেই খোলা ছিল না তুমি খুলেছো? সরি স্যার, ওটা চেক করার জন্য খুলতে হয়েছিল। ও নো, এ তো স্কিনে ভরা রয়েছে। 3টে ব্যাগেই চামড়া। খুনি প্রথমে খুন করেছে আর তারপর চামড়া বার করে এই 3টে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। স্যার? হ্যাঁ স্যার, এই লাশের কাছে উল পেয়েছি। স্যার, কালো উল, চামড়া পুরো ছাড়িয়েছে। এটা আবার ওই তন্ত্রমন্ত্রের ব্যাপার নয় তো? হতেও পারে, কিন্তু খুনি যেই হোক না কেন তার মানসিক অবস্থা ঠিক নেই। মানুষরূপী শয়তান। প্রথমে তো এটা জানতে হবে যে এই লোকটা কি, তারপরেই জানা যাবে যে একে কে মেরেছে আর কেন। মৃতের নাম হলো কার্তিক স্যার। ও একটা নিউজের ক্রাইম রিপোর্টার ছিল। ইনি রমেন, উনি নিউজ পেপারের এডিটর। আর এ হলো কায়রা, কার্তিকের বাগদত্তা। দেখুন প্লিজ, মনে সাহস রাখুন। আপনার দুঃখ আমরা বুঝতে পারছি। আপনি কি বলতে পারবেন কার্তিকের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে?
কোনো একটা শত্রু থাকলে তাহলে তো বলবো। ওর তো চারিদিকে শত্রুই শত্রু ছিল। চারদিকে শত্রুই শত্রু কেন? কি এমন করেছিল কার্তিক যে তার এত শত্রু ছিল? কার্তিক কিছু করেনি, ইনি করাতেন ওকে দিয়ে। শত্রুতার সব কারণ এই লোকটা ছিল। আরে কি বাজে কথা বলছেন আপনি? 1 মিনিট, কি বলতে চাইছেন এর ব্যাপারে? স্যার, কার্তিক আমার নিউজ পেপারে অ্যাজ আ ক্রাইম রিপোর্টার কাজ করতো স্যার। ইনি আমার ওপর মিথ্যে দোষ দিচ্ছেন, বরং নিজের রাস্তা পরিষ্কার করছেন। তার মানে? মানে এনার কার্তিকের সঙ্গে বনিবনা হতো না স্যার। স্যারও বলছিল যে এই মেয়েটা বিশ্বাসের যোগ্য নয়, এই জন্য এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেজন্যই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কি ম্যাডাম, ইনি ঠিক বলছেন? ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর ছোটখাটো ঝগড়া সব রিলেশনশিপে হয়ে থাকে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? এই কেসের সঙ্গে যুক্ত যত লোক আছে সবাই আমাদের সন্দেহের তালিকায়, তাতে আপনি হন কিংবা রমনবাবু আপনি। আমার কি সম্পর্ক আছে? আমি তো আপনাদের সাপোর্ট করছি। কি হলো রমেনবাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কেউ কেউ আমাকে মিথ্যে দোষ দিলে একটু টেনশন হয়ে যায়। ক্রাইম রিপোর্টার ছিল, হতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে কিছু লিখেছিল, সেই জন্যেই। স্যার, অনেক দিন ধরেই ও কোনো কেসের উপর কাজ করছে না। তাহলে অত রাত্রে জঙ্গলে কি করতে গেছিল? আর ওখানে আমরা একটা ক্যামেরাও পেয়েছি। স্যার, ওই ক্যামেরায় কোনো ফুটেজ ছিল না। স্যার, আমি জানি না ও জঙ্গলে কেন গিয়েছিল। স্যার, কাল রাতে কার্তিকের কাছে একটা ফোন এসেছিল, কেউ ওকে জঙ্গলে দেখা করতে বলেছিল। জঙ্গলে? স্যার, হতে পারে ওই ফোনটা খুনি করেছিল। রবি, একটা কাজ করো, কার্তিকের পুরো ফোন রেকর্ডটা চেক করো। আচ্ছা, ফোনে কি কথা হয়েছিল কিছু শুনেছেন আপনি? শুধু এইটুকুন বলতে শুনেছি যে এত রাতে জঙ্গলে। স্যার, কার্তিকের কাছে লাস্ট ফোন 1452874888 থেকে এসেছিল, আর এই নাম্বারটা কোনো মহেশের নামে রেজিস্টার্ড আছে। মহেশ নামটা যেন ওই পলিটিশিয়ান নয় তো? দয়া স্যার, একটু ফোন করে দেখো তো। মনে হচ্ছে নাম্বার ব্লকড আছে। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন, আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, সারিকা দেবী, রজনী দেবী, উজ্জ্বল বাবু, প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, নাহলে আমার পুরো প্রোগ্রামটা স্পয়েল হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার, যতক্ষণ আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে। ম্যাডাম, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সব বুঝে গেছি, এবার আপনি বোঝার জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। We need justice. বন্ধ করো এই স্কুল। Save our child. We want justice. বন্ধ করো এই স্কুল। বন্ধ করো। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। We need justice. বন্ধ করো এই স্কুল। Save our child. We want justice. বন্ধ করো এই স্কুল। দেখুন, এখানে যারাই গেস্ট আছেন তাদের সরি স্যার, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিস্টার মহেশের সঙ্গে দেখা করতে চাই, ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওনার অফিস থেকে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন। হ্যাঁ, উনি এসেছেন, আসুন প্লিজ। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। We need justice. বন্ধ করো এই স্কুল। রাষ্ট্র তৈরি করতে গেলে সমস্ত মানুষের নিজের নিজের ভূমিকা রয়েছে, সবার আলাদা আলাদা যোগদান থাকে। ঠিক সেইভাবে এই সভাঘরের পুনঃনির্মাণের জন্য সবাই যেভাবে যোগদান করেছে তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পুরো বিশ্বাস আছে যে সিআইডি টিম আপনাকে ডাকছে।
এই লোকটা কার্তিক, যার খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে তো আমি কি করব? আমি চিনি না একে। যদি আপনি একে না চেনেন তাহলে কালকে রাতে ওকে ফোন করে জঙ্গলে কেন ডেকেছিলেন? আমি ডেকেছি? আমি কাউকে ডাকিনি। আমাদের কাছে আপনার কল ডিটেলস আছে। কালকে রাত্রি 8:30টার সময় আপনি কার্তিকের ফোনে ফোন করেছিলেন, তাই না? আমি বলছি যখন যে আমি এই লোকটাকে চিনি না, তো চিনি না, আমি একে কেন ফোন করব? তাহলে কার্তিকের কল রেকর্ডসে আপনার নাম কি করে এলো? স্যার স্যার আমি জানি না স্যার। আমার ফোন তো কাল রাত্রে ব্লক হয়ে গিয়েছিল। কি হলো তোমার? মহেশ, ওঠো।